এবং সেই তা সত্ত্বেও এই বাজেটের গ্রোথ অফ জিডিপি 11.94%, 11 nominal terms, 11.94% রেট অফ গ্রোথ ইন নমিনাল টার্মস। ভারতবর্ষে কোনো রাজ্যে আপনি খুঁজে কোথাও পাবেন নেই, কোথাও নেই। বাংলা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা। আপনাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দেখিয়ে আজকে পর্বটা শুরু করলাম, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তাদের বলতে শোনা গেল যে পশ্চিমবঙ্গ দেশের অন্যান্য রাজ্যের থেকে কতটা এগিয়ে রয়েছে অর্থনীতিতে, ভারতের অর্থনীতিতে পশ্চিমবঙ্গ ঠিক কতটা কন্ট্রিবিউট করছে। নমিনাল টার্ম জিডিপিতে 12.94% পশ্চিমবঙ্গ নাকি কন্ট্রিবিউট করছে, এমনটাই বললেন যে অমিত মিত্র। আর এই সমস্ত তথ্যগুলো শুনলে যারা তৃণমূলপন্থী রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষরা রয়েছেন তারা মনে করবেন বাহ, পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আবার শুভেন্দু অধিকারী যে সমস্ত তথ্যগুলো তুলে ধরছে, সেই তথ্যগুলো শুনলে বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব যা বলছেন তা শুনে কংগ্রেস বা সিপিএম এর লোকজন বা তাদের সমর্থকরা ভাবছেন পশ্চিমবঙ্গ অর্থনীতিতে পিছিয়ে যাচ্ছে। আসল সত্যিটা কি? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অর্থনীতিতে এগুচ্ছে না পেছোচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আপনারা আশা করি সকলেই জানতে চান। সে আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। কিন্তু আজকে আপনাদের সামনে আমি ঠিক করেছিলাম এবং আমি বলেও ছিলাম যে পশ্চিমবঙ্গ অর্থনীতিতে ক্রমাগত এগুচ্ছে না পিছোচ্ছে। 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে গোটা দেশের জিডিপি বা পার ক্যাপিটাতে পশ্চিমবঙ্গের মানুষের যা ইনকাম হতো, জিডিপিতে পশ্চিমবঙ্গ যা কন্ট্রিবিউট করতো, আজকেও কি এই এতগুলো রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের পরেও কি পশ্চিমবঙ্গ রাজনীতিতে থেকে অর্থনীতিতে এইভাবে কন্ট্রিবিউট করছে? এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে দেব একেবারে সহজ বদ্ধ ভাষায়, প্রত্যেকে যেন বুঝতে পারেন। কিন্তু একটাই আপনাদের সামনে রিকোয়েস্ট, আমি অর্থনীতির ছাত্র নই, তাই এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে জোগাড় করেছি এবং সেগুলো প্রমাণ দেব। তার কারণ আমার কোনো মুখের কথায় আপনাদের বিশ্বাস হবে না, আপনাদের সামনে আমি প্রমাণ আনবো। এবং যদি আমাদের এই প্রচেষ্টাকে ভালো লাগে, শুধু একটাই আপনাদের কাছে আবেদন যে আপনারা পর্বটিকে লাইক করুন, আপনাদের মতামত জানান, তাতে আমরা বুঝতে পারবো যে এই ধরনের প্রতিবেদন আপনাদের মনোগ্রাহী হচ্ছে। শুধু এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। 2024 সালে ভারতের অর্থনীতিতে প্রত্যেকটি স্টেট কেমন পারফরমেন্স করে আসছে, বিশেষ করে 1960 সালের গোড়ার দিক থেকে এখনো পর্যন্ত ভারতের অর্থনীতিতে কে কতটা এগিয়ে গিয়েছে, কে কতটা পিছিয়ে গিয়েছে, এই সংক্রান্ত একটা দুর্দান্ত বই অনেক কষ্ট করে খুঁজে আপনাদের সামনে এনেছি এবং সেটা বার করেছি। এই বইটির নাম হচ্ছে রিলেটিভ ইকোনমিক পারফরমেন্স অফ ইন্ডিয়া স্টেটস 1960-61 টু 2023-24, অর্থাৎ 1960-61 সাল থেকে 2023-24 পর্যন্ত ভারতের ইতিহাসে এই প্রত্যেকটি স্টেটের রিলেটিভ কন্ট্রিবিউশন। এবং সেখানে আপনাদের আমি দেখাবো যে 1960 সালে পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক কোন জায়গায় ছিল, আর কংগ্রেস শাসন, বাম শাসন এবং তৃণমূল শাসনের জামানাতে ঠিক কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি। যদি ভালো হয় তাহলে এর প্রত্যেকটি কৃতজ্ঞতা কিংবা প্রত্যেকটি কন্ট্রিবিউশন বা তাদের প্রাপ্য হওয়া উচিত এই তিনটি রাজনৈতিক দলের। আর যদি সেটা মন্দ হয় তাহলে দোষের ভাগিদারও কিন্তু এই তিনটি রাজনৈতিক দলের নেতৃত্বকে হতে হবে, সে অমিত মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করুন না কেন। কি লেখা রয়েছে আপনারা দেখুন আমাদের স্ক্রিনে, খুব ছোট ছোট, আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল, হুইচ হেল্ড থার্ড লার্জেস্ট শেয়ার অফ ন্যাশনাল জিডিপি at 10.5% in 1960-61, now accounts for only 5.6% in 2023-24. It has seen a consistent decline throughout this period. West Bengal's per capita income was above the national average in 1960-61 at 127.5%, but its growth failed to keep pace with the national trend. As a result, its relative per capita income declined to 83.7% in 2023-24. একটু সহজে আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা রয়েছে যে 1960 থেকে 61 সালে ভারতের জিডিপির পার্সপেক্টিভে ওয়েস্ট বেঙ্গল ছিল থার্ড লার্জেস্ট ছিল ওয়েস্ট বেঙ্গল, যেখানে তাদের কন্ট্রিবিউশন জিডিপি, ভারতের জিডিপির কন্ট্রিবিউশন ছিল 10.5% 1960 থেকে 61 সালে। সেটা ক্রমাগত ডিক্লাইন হতে হতে কমতে কমতে এই মুহূর্তে 2023-24 পর্যন্ত হিসাবটা দেওয়া রয়েছে, সেখানে তাদের কন্ট্রিবিউশন ভারতের অর্থনীতিতে 5.6%, অর্থাৎ একেবারে 50% কমে গিয়েছে। এবং এখানে বলছে পার ক্যাপিটা ইনকাম,
এই পার ক্যাপিটা ইনকাম 1960 থেকে 61 সালে 127.5% ছিল পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের, সেটাও ক্রমাগত ডিক্লাইন হতে হতে 2023-24 সালে সেটা 83.7% এসে দাঁড়িয়েছে। হয়তো অনেকেই বুঝতে পারলেন না ব্যাপারটা কি, তার কারণ পার ক্যাপিটা ইনকাম মানে কি বোঝায়, জিডিপি বলতে কি বোঝায়, এই টার্মগুলো তো সত্যি বলতে খুব সাধারণ মানুষের কাছে অনেকের ক্লিয়ার নাও থাকতে পারে। কিন্তু আমি আমার পড়াশোনা দিয়ে রিসার্চ করে আপনাদের সামনে সেই তথ্যগুলো একেবারেই আপনারা বুঝতে পারবেন এই ধরনের আমি আজকে আপনাদের সামনে দেখাবো। একটু আমাকে সময় দেবেন, আর যদি পর্বটি ভালো লাগে তাহলে আমাদেরকে সমর্থন করার জন্য পর্বটিকে লাইক করবেন। দেখুন, আপনাদের আমি একটা টেবিল দেখাচ্ছি। এই টেবিলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, এটা হচ্ছে 1960 থেকে 61 সাল পর্যন্ত ভারতের জিডিপিতে কে কতটা কন্ট্রিবিউট করত। সেখানে দেখুন 1 নম্বরে নাম রয়েছে উত্তরপ্রদেশের। তারা ভারতের অর্থনীতিতে কন্ট্রিবিউট করত 14.4%। মহারাষ্ট্র তারা কন্ট্রিবিউট করত 12.5%। এরপরে 3 নম্বর জায়গাটি ছিল ওয়েস্ট বেঙ্গলের 10.5%। অর্থাৎ এই মুহূর্তে যতগুলো স্টেট রয়েছে আপনি ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ 10.5% কন্ট্রিবিউট করত, তাহলে আপনার আমার অ্যাভারেজ ইনকামটা ঠিক কোথায় গিয়ে পৌঁছাতো কল্পনাও করতে পারবেন না। এবং 4র্থ নম্বরে ছিল তামিলনাড়ু, আর 5ম নম্বরে ছিল বিহার। এইখান থেকে ক্রমাগত ডিক্লাইন হতে হতে আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতি এই 10.5% থেকে সেটা কমে এসে জাস্ট হাফ হয়ে গেছে 5.6%। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন উন্নতি বলে তাহলে উন্নতি। আপনারা যদি মনে করেন যে এই পরিসংখ্যানটা উন্নতির চিহ্ন তাহলে আপনারা মনে করতেই পারেন। আর আপনারা যদি মনে করেন যে 3 নম্বর লার্জেস্ট, ওয়ান অফ থার্ড লার্জেস্ট ইকোনমিতে কন্ট্রিবিউট করতো যে রাজ্যটি, তার এমন কি হলো ক্রমাগত সময়ের সঙ্গে সঙ্গে যার এই পার্সেন্টেজ বাড়ানো উচিত ছিল সে ক্রমাগত ডিক্লাইন করছে। দেখুন আরো কিছু লেখা রয়েছে, আপনারা একটু পড়ুন, আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, Maharashtra's economy performance has remained relatively steady throughout the period, despite of a slight decline in its শেয়ার ওভার দ্য লাস্ট ডিকেড। অর্থাৎ বলছে মহারাষ্ট্রের ইকোনমি মোটামুটি স্টেডি রয়েছে, যেমন ভালো ছিল তেমনই মোটামুটি রয়েছে, কিছুটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে। নেভারথলেস ইট কন্টিনিউস টু হোল্ড দ্য হাইয়েস্ট শেয়ার অ্যামং অল স্টেট। বলছে এখনো পর্যন্ত মহারাষ্ট্র যে কোনো রাজ্যের থেকে সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে ভারতের জিডিপিতে। সেই জায়গাটা তারা 1960-এও ধরে রেখেছিল, এখনো তারা ধরে রেখেছে। এবং ইন কন্ট্রাস্ট, অর্থাৎ এর অপোজিটে, West Bengal began losing its share as early as 1960, with its decline persisting even after economy liberalization. By 2023-24, West Bengal's share had dwindled to just 5.6%, down from 10.5% in 1960-61, marking the largest decline in India's GDP share among states. অর্থাৎ বলা হচ্ছে যে মহারাষ্ট্র তাদের জায়গাটা ধরে রাখতে পারলেও পশ্চিমবঙ্গ তাদের জায়গাটা ক্রমাগত ডিক্লাইন হচ্ছে। এবং এই ডিক্লাইনটা 10.5% থেকে 1960-61 সালে 10.5% থেকে ডিক্লাইন হতে হতে এই মুহূর্তে 5.6%। এবং এখানে এই কথাটা বলা হচ্ছে যে সমস্ত স্টেটের থেকে সব থেকে বেশি ডিক্লাইন, অর্থাৎ সব থেকে যে রেটে কমছে তার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। এক সময় 3য় লার্জেস্ট স্টেট ছিল, সেখান থেকে যে রেটে পশ্চিমবঙ্গের ইকোনমি কমছে, কন্ট্রিবিউশন টুয়ার্ডস কান্ট্রি যে রেটে পশ্চিমবঙ্গের ডিক্লাইন হচ্ছে, সেটা যে কোনো রাজ্যের থেকে ফাস্টার স্পিডে। এই তথ্যে বলা হচ্ছে, এই বই বলা হয়েছে, এটা কোনো রাজনৈতিক নেতৃত্বের বই নয়। এবং আপনারা কার্ভটা দেখলেও বুঝতে পারবেন। দেখুন আপনারা একটা কার্ভ দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, সেখানে ওপরের যে লাইনটা দেখছেন না, গ্রিন কালারের লাইন, এটা হচ্ছে মহারাষ্ট্রের কার্ভ। আর এই যে লাল রঙেরটা দেখুন, সেটা হচ্ছে দেখুন নিচের দিকে, শুরুটা হয়েছিল 1960-এ, একদম ওপর দিকে ছিল, তারপর দেখুন ক্রমাগত ডিক্লাইন, এরকম ভাবে একটু মধ্যে উঠেছিল 2001 সালে, তারপরে আবার নিচে নেবে, এখন একদম তলানিতে এসে ঠেকে গেছে। আর তামিলনাড়ুটা দেখুন, যেখানে ছিল নীল রঙেরটা তামিলনাড়ু, যেখানে প্রথম শুরু হয়েছিল একটু ঠিক জায়গায়, তারপরে মধ্যে একটা কার্ভ নিচে নেমেছে, তারপরে আবার এখন উঠছে। অর্থাৎ তিনটি হাইয়েস্ট 3 লার্জেস্ট যে ইকোনমি স্টেট ছিল তাদের প্রজেকশনটা এখানে দেখিয়েছে। মহারাষ্ট্র যেখানে ছিল সেখান থেকে উন্নতি করেছে, তামিলনাড়ু যেখানে ছিল সেখান থেকে উন্নতি করেছে,
পশ্চিমবঙ্গ যেখানে ছিল তার থেকে 50% নিচে চলে গেছে এবং সেটা ক্রমাগত নামছে। এর পরেও যদি বাজেট সেশনে অর্থমন্ত্রী কিংবা অমিত মিত্র তারা দাবি করেন যে ভারতের অর্থনীতিতে পশ্চিমবঙ্গ যা কন্ট্রিবিউট করছে সেটা যে কোনো রাজ্যের থেকে সব থেকে বেশি কন্ট্রিবিউশন, কোন তথ্যের ভিত্তিতে বলছেন? দেখুন, যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন ব্যাপারটিকে, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করলে তাহলে সেরকমই উত্তর পাবেন। তো আপনাদের সামনে আমি যে তথ্যটা দিচ্ছি এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য নয়, আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা কম্পারেটিভ স্টাডি করা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কি। রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম কি? রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম, রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম হচ্ছে একটা কোনো রিজিয়ন, সেটা একটা স্টেট হতে পারে, একটা টাউন হতে পারে, একটা কান্ট্রি হতে পারে, সেই কান্ট্রির টোটাল যা ইনকাম, সেই টোটাল ইনকামকে তার পপুলেশন দিয়ে যদি ভাগ করে দেন আপনি, তাহলে যে রেজাল্টটা পেলেন সেটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম, একটা লোকের অ্যাভারেজ ইনকাম। মানে ধরুন কোনো একজন আইটি সেক্টরের কর্মী, সে মাসে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা ইনকাম করে, আর ধরুন কোনো একজন 100 দিনের কাজ করা একটা লোক, সে শ্রম দিয়ে ধরুন সে মান্থলি ইনকাম করে 10,000 টাকা কি 5,000 টাকা। এই প্রত্যেকটি শ্রেণীর মানুষ কিংবা একটা টিচার মান্থলি ইনকাম করে 40 থেকে 70,000 টাকা। এই প্রত্যেকটি ইনকাম, স্তলাস্তর, মাঝের স্তর, উপরের স্তর, প্রত্যেকটি ইনকাম মানে গোটা স্টেটস এর ইনকাম যা আছে সেটাকে দিয়ে যদি আপনি ভাগ করে দেন, তাহলে মানে প্রত্যেকটি মানুষের অ্যাভারেজ যে ইনকাম সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। সেই পার ক্যাপিটা ইনকামটা ইঙ্গিত করে যে কোন রাষ্ট্রের, কোন রাজ্য কতটা সুস্থ ইকোনমি গড়ে উঠেছে। এইখানে তথ্যটা আপনাদের দেখাবো যে 1960-70 সালে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম কি ছিল, অর্থাৎ আপনাদের দাদু ঠাকুরদার হাতে কত টাকা থাকতো, কত ইনকাম করতেন, আর আজকে আমরা কত ইনকাম করি। দেখবেন আপনাদের বাপ ঠাকুরদা বা তারাও বলে যে আমরা 10 টাকা মাইনে পেতাম সেই সময়, আর আপনি ভাবছেন যে আমি তো 10,000 টাকা মাইনে পাই, কেউ বলছেন যে আমি তো 1 লাখ টাকা মাইনে পাই। কিন্তু আপনি হয়তো এটা কম্পেয়ার করছেন না, সেই সময় হয়তো 1950 সালে আপনার দাদুর ইনকাম করা 10 টাকা মেবি আজকের করা 15,000 টাকা মান্থলি ইনকামের থেকে কয়েক গুণ বেশি। সেই সময় 10 টাকাটা ছিল কয়েক গুণ বেশি, সেটা কিন্তু আমরা হয়তো কেউ কনসিডার করছি না। আমরা শুধু ভ্যালুটা, আলটিমেটলি ভ্যালুটা দেখলে হবে না, তার কারণ আজকে আপনি যে টাকাটা ইনকাম করছেন, আপনার নাতি যখন জয়েন করবে তার 5 গুণ বেশি টাকা দিয়ে সেখানে ঢুকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার নাতি ভালো চাকরি করছে। এইটা আশা করি আপনারা সকলেই জানেন। এবার আপনাদের আসবো রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম। এখানে কি লেখা রয়েছে আপনাদের একটু আমি পড়ে শোনাবো, আপনারা দেখতে পাচ্ছেন। ইন 1960-61 among the large state, Delhi was the wealthiest with a per capita income more than double the national average। অর্থাৎ 1960-61 সালে দিল্লি ছিল সব থেকে ধনী একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল, যেখানে তাদের পার ক্যাপিটা ইনকাম ছিল গোটা দেশের পার ক্যাপিটা ইনকাম, গোটা দেশের যা পার ক্যাপিটা ইনকাম ছিল তার ডাবল ছিল। এবং তারপরে মহারাষ্ট্র ওয়াজ র্যাঙ্ক সেকেন্ড, দ্য রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম লেভেল 133.7% অফ ন্যাশনাল অ্যাভারেজ। অর্থাৎ গোটা দেশের যে অ্যাভারেজ, গোটা দেশের যে প্রত্যেকটা মানুষের ইনকাম যদি 100 টাকা হয়ে থাকে, মহারাষ্ট্রের প্রত্যেকটি মানুষের অ্যাভারেজ ইনকাম সেই সময় দাঁড়িয়েছিল 133 টাকা 7 পয়সা। পার ক্যাপিটা ইনকাম এই পার্সেন্টেজ ছিল। গোটা দেশের যদি মানুষ 100 টাকা ইনকাম করতো, ওরা 134 টাকা ইনকাম করতো। এরপরে সব থেকে অবাক হবেন, ইন্টারেস্টিংলি ওয়েস্ট বেঙ্গল হেল্ড দ্য থার্ড হাইয়েস্ট রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম অ্যামং দ্য স্টেট অ্যাট দ্যাট টাইম। অর্থাৎ 1960-61 সালে দিল্লি মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গ ছিল 3 নম্বর জায়গায় পার ক্যাপিটা ইনকামে। অর্থাৎ মানুষ যে টাকা ইনকাম করতো সেটা 3 নম্বর পজিশনে ছিল, এবং দ্যাট ইজ 127.5% অফ ন্যাশনাল অ্যাভারেজ। অর্থাৎ গোটা দেশের মানুষের যখন অ্যাভারেজ ইনকাম 100 টাকা ফর এক্সাম্পল, তখন পশ্চিমবঙ্গের মানুষের অ্যাভারেজ ইনকাম ছিল 127 টাকা। বুঝতে পারছেন? এরপরে বিশ্লেষণ করে আপনাদের যদি মনে হয় যে না পশ্চিমবঙ্গে এগুচ্ছে, রাজনৈতিক নেতারা আপনার আমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে, আপনারা বলতে পারেন, আপনারা মানতে পারেন, আপনারা এগিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে, দেখুন এখানে র্যাঙ্ক দিল্লি ছিল 218.3% পার ক্যাপিটা রিলেটিভ পার ক্যাপিটা ইনকাম, তারপরে মহারাষ্ট্র 133.7%, তারপরে ছিল ওয়েস্ট বেঙ্গল 127.5%, তারপরে পাঞ্জাব 119.6%, তারপরে গুজরাট 118.3%। এখন কি এই পজিশনটা রয়েছে? এখন কি গুজরাট পশ্চিমবঙ্গের নিচেই রয়েছে পার ক্যাপিটা ইনকামে?
এগুচ্ছি না পেছুচ্ছি আমরা, এটাই তো মূল আলোচ্য বিষয় হতে পারে না? দেখুন, পার ক্যাপিটা ইনকাম আমি আপনাদের টপ 2 স্টেটস এর কম্পেয়ার করছি 1960 থেকে 2023-24 পর্যন্ত। মহারাষ্ট্র এবং গুজরাট, লালটা হচ্ছে গুজরাট, লাল লাইনটা গুজরাট এবং নীল লাইনটা হচ্ছে মহারাষ্ট্র। দেখুন, মহারাষ্ট্র ছিল এক সময় 1960 সালে গুজরাটের থেকে পার ক্যাপিটা ইনকামে বেশি ছিল। আজকে গুজরাট কিন্তু সেটাকে ওভারটেক করে এই মুহূর্তে গুজরাটের পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের থেকে বেশি। সেটা হচ্ছে মহারাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম 150.7% আর গুজরাটের পার ক্যাপিটা ইনকাম 160.7। অর্থাৎ মহারাষ্ট্রকেও কিন্তু টেক্কা দিয়ে দিয়েছে গুজরাট। একসময় কিন্তু পশ্চিমবঙ্গ গুজরাটের অনেক ওপরে ছিল। আপনাদের সামনে আমি দেখালাম, চারটা আপনাদের দেখালাম যে পশ্চিমবঙ্গ 3 নম্বর ছিল পার ক্যাপিটা ইনকামে। অর্থাৎ আপনার আমার বাপ বলবো না, আপনারা আমার ঠাকুরদারা, তারা কিন্তু একটা সময় বেশি ইনকাম করতেন অন্যান্য স্টেটস এর সকলের চেয়ে। অ্যাভারেজ ইনকাম অনেক বেশি ছিল, ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক বেশি ছিল। তার কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি বক্তব্য শুনিয়েছিলাম, তিনি কিছু মারাত্মক তথ্য দিয়েছিলেন। আপনারা ইগনোর করতে পারেন তথ্যগুলো, কিন্তু একটু সার্চ করে দেখে নেবেন এই তথ্যগুলো সত্য না মিথ্যা। তথ্যটা আরো একবার আপনাদের সামনে বলছি। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন পশ্চিমবঙ্গের ইকোনমি অন্যান্য স্টেটসের থেকে কয়েক গুণ এগিয়ে, এবং গোটা দেশে ফ্যাক্টরি কলকারখানা থেকে যা সম্পদ তৈরি হতো, যা প্রোডাকশন হতো, পশ্চিমবঙ্গে একাই সেখানে 24%, অর্থাৎ 1/4 হতো। অন্যান্য স্টেট মিলিয়ে 75%, পশ্চিমবঙ্গে একাই 25% হতো। ভেবে দেখেছেন সেটা এখন কত জানেন? এখন হচ্ছে 3.5%। এক সময় 1/4 ছিল সমস্ত প্রোডাকশন মানে কলকারখানা বেশি, কলকারখানা বেশি মানে আমার আপনার ঠাকুরদাদের হাতে ইনকাম বেশি। সেইটা আজকে তলানিতে এসে 3.5% এসে দাঁড়িয়েছে। এবং নির্মলা সীতারামন এই তথ্য দিয়েছিল, আপনাদের সামনে শুনিয়েওছিলাম, যে মাথাপিছু রোজগার লাস্ট 20 ইয়ার্সে পশ্চিমবঙ্গের অবস্থান 23rd পজিশনে রয়ে গিয়েছে। মাথাপিছু ইনকামে একটা সময় পশ্চিমবঙ্গ 3 নম্বর পজিশনে ছিল, আজকে 23rd পজিশনে, এবং সেটা বিগত 20 বছর ধরে চলছে। অর্থাৎ সিপিএম এর মধ্যের জামানা থেকে তৃণমূল কংগ্রেসের পুরো জামানা পর্যন্ত ওই 23rd পজিশনে রয়ে গিয়েছে ফর 20 ইয়ার্স। এই পরিসংখ্যানগুলো আপনারা যদি বিবেচনা না করেন, তাহলে কি করে প্রোগ্রেস মানে ভাববেন? এবং আপনাদের আরো একটা তথ্য দেব, এই গেল আপনাদের ওই বই থেকে আপনাদের বললাম। তার কারণ আমার মনে মনে একটা সন্দেহ হয়েছিল যে আমি ইকোনমির ছাত্র নই, কিন্তু আমার স্টিল একটা জেদ ছিল যে আপনাদের সামনে আমি নিয়ে আসব, কোথা থেকে সেই তথ্য আমি খুঁজে বার করতে পারবো, যেখানে আপনাদের সামনে আমি দেখাতে পারবো যে পশ্চিমবঙ্গ সত্যি, আমারও জানার দরকার ছিল যে পশ্চিমবঙ্গ উন্নতি করছে না ডিটোরিয়েট করছে। এইটা যদি সত্যি পশ্চিমবঙ্গ উন্নতি করতো, তাহলে এই সরকার পরিবর্তনের কোনো প্রয়োজন থাকতো না। এমনকি সিপিএম এর সরকার 34 কেন এখন আপনারা রেখে দিতে পারতেন। আর এটা আমি বলছি না যে বিজেপি, কংগ্রেস, দেখুন কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, তারা রাজ্য শাসন করেছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু ডিক্লাইনই করেছে। বিজেপি আসলেই যে স্বর্ণযুগে ফিরে যাবে এ কথা বলছি না আমি, তার কারণ উত্তরপ্রদেশে ডিক্লাইন হয়েছে। উত্তরপ্রদেশের অর্থনীতি একটা সময় যা ছিল, উত্তরপ্রদেশের অর্থনীতিতেও ডিক্লাইন এসেছে। জিডিপি, কান্ট্রির জিডিপিতে উত্তরপ্রদেশ এক সময় যা কন্ট্রিবিউট করতো, আজকে উত্তরপ্রদেশ সেই জায়গায় কন্ট্রিবিউট করে না। দ্যাটস ট্রু। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে বিজেপি রাতারাতি ক্ষমতায় আসলেই কিন্তু পশ্চিমবঙ্গ একেবারে উন্নতির শিখরে চলে যাবে আর অন্য কোনো আঞ্চলিক দল আসলে হবে না। তার কারণ তামিলনাড়ুও কিন্তু অর্থনীতিতে আপনাদের দেখালাম এই আগেও স্ট্রং ছিল, এখনো স্ট্রং রয়ে গেছে। সেখানে তো বিজেপি নেই, এম.কে. স্ট্যালিনের দল আছে, সেখানেও তো অর্থনীতির গতি রয়েছে। ব্যাপারটা বিজেপি, সিপিএম এইরকম ক্ষুদ্র রাজনীতির মধ্যে আপনারা গন্ডি করে ফেলেন, আপনারা আবদ্ধ করে দেন, এরকম ভাবে ভাববেন না। ভাববেন কিসে লাভ কিসে ক্ষতি। যে রাজনৈতিক দল আসলে আপনার পকেটে দুটো টাকা বেশি আসবে, আপনার ফিউচার সিকিউর হবে, আপনার দেশ সামরিকভাবে শক্তিশালী হবে, সেই দলকে আপনি নিয়ে আসবেন। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো টেস্টেড অ্যান্ড ফেলিওর, তাকে বছরের পর বছর ধরে রেখে দেওয়া, কোন রকমের পরিসংখ্যান বিচার না করে রাজনৈতিক নেতাদের গরম গরম ভাষণে বিশ্বস্ত হয়ে আশ্বস্ত হয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাওয়া, এটা বলুন না, এটা শিক্ষার মান?
আমি আপনি যদি শিক্ষিত হয়েও যদি এই সমস্ত স্ট্যাটিস্টিক্স না দেখে ভোটের লাইনে যায়, তাহলে পশ্চিমবঙ্গের অগ্রগতি হওয়া সম্ভব? আপনাদের আরো কিছু আমি তথ্য দেখাই, দেখুন। ইন্ডিয়াস টপ 10 বেস্ট পারফর্মিং স্টেটস ইন দ্য ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2025, এটি প্রকাশ পেয়েছে ইন্ডিয়া এক্সপ্রেসে। ইন্ডিয়া এক্সপ্রেস জানেন একেবারে এমিনেন্ট একটা নিউজ পেপার, সেখানে বলছে যে ভারতের প্রথম 10টা পারফর্মিং স্টেট যাদের হেলথ ইন্ডেক্স মানে অর্থনীতির হেলথ অত্যন্ত ভালো, তার মধ্যে কার কার নাম আছে আসুন একটু পড়ি। হ্যাঁ, আপনারাও দেখাচ্ছে, আপনারা লিস্টে একটু দেখুন র্যাঙ্ক। এই র্যাঙ্কটা কিন্তু 2022-23 বেসিসে করা হয়েছে। দেখুন এখানে প্রথমে রয়েছে ওড়িশা, যে ওড়িশার কোথাও নাম গন্ধ আপনারা দেখতে পেলেন না এতদিন পর্যন্ত, সেই ওড়িশা কিভাবে এগুচ্ছে আপনারা দেখুন। এবং ওড়িশার এই মুহূর্তে সব থেকে সেফেস্ট অন্যান্য স্টেটের মতো, তার কারণ তাদের ডেট এবং তাদের ইনকাম, তাদের কলকারখানার এর রেসপেক্টে তারা প্রচুর অগ্রগতি করছে। ওড়িশা কি বিজেপি গভর্নমেন্টের জন্য এটা এই ক্রেডিট? নবীন পট্টনায়ক, বিজু পট্টনায়ক, তারা এই জায়গাকে উড়িষ্যাকে এই জায়গায় নিয়ে গিয়েছিল। বিজেপি সবে ক্ষমতায় এসেছে, এই কন্ট্রিবিউশন বিজেপির এখনো পর্যন্ত কন্ট্রিবিউশনের ছাপ এখানে পড়েনি। এটা 2022-23-এর ডেটা, তখনও বিজেপি ক্ষমতায় আসেনি। দেখুন উড়িষ্যা কোথায় 1 নম্বর জায়গাটা, ফাইন্যান্সিয়াল হেলথের দিক থেকে উড়িষ্যা 1 নম্বরে। সেকেন্ডে রয়েছে ছত্তিশগড়, থার্ডে রয়েছে গোয়া, ফোর্থে রয়েছে ঝাড়খণ্ড। আপনি ভাবতে পারেন ঝাড়খণ্ড রয়েছে ফোর্থে, 5-এ রয়েছে গুজরাট, গুজরাটের থেকেও এগিয়ে ঝাড়খণ্ড। মানে অর্থনীতির হেলথের দিক থেকে পশ্চিমবঙ্গ দেখুন এখানে নাম পাবেন না, ঝাড়খণ্ড এগিয়ে। 6 নম্বরে মহারাষ্ট্র, 7 নম্বরে উত্তরপ্রদেশ, 8 নম্বরে তেলেঙ্গানা, 9 নম্বরে মধ্যপ্রদেশ, 10 নম্বরে কর্ণাটকা। কোথায় পশ্চিমবঙ্গ দেখুন আপনি। এটা তো ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এটা তো কোনো রাজনৈতিক দল বলছে না। এটা কি, এইগুলো কি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়? এই তথ্য, এই ডেটাগুলো বিশ্বাসযোগ্য নয়? বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে এতদিন যে ডিক্লাইন হচ্ছে, এটা যে এগিয়ে যাবে এমনও কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ ঋণের পর ঋণ নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে এই মহিলাদের টাকা পাইয়ে দেওয়ার নাম করে যেভাবে অর্থনীতির বিপুল ক্ষতি করা হচ্ছে, শুধু তৃণমূল একা নয়, প্রত্যেকটি স্টেটে প্রত্যেকটি রাজনৈতিক দল এই যে দান এবং খয়রাতি করে গোটা ভারতবর্ষের ইকোনমিতে যে বিরাট প্রভাব ফেলছে, ইনক্লুডিং বিজেপি, কংগ্রেস, অন্যান্য যে কটা রাজনৈতিক দল রয়েছে, সকলে মিলে যেভাবে অর্থনীতির মধ্যে চাপ সৃষ্টি করছে, আমার বিশ্বাস যে একটা সময় ভারতের ন্যায়ালয়কে এসে হস্তক্ষেপ যদি না করা হয়, তাহলে আমাদের এই গোটা দেশের অর্থনীতির ডিক্লাইনটা এটা প্রকট হয়ে যাবে। হয়তো কোনোদিন এসে দেখবেন যে ন্যায়ালয়কে বলতে হলো মামলা করার পর যে এইভাবে দান খয়রাতি করে দেশকে দেউলিয়া করে ভোট কেনার রাজনীতিটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি, এবং এই পরিস্থিতি আপনাদের সামনে আরো অনেক তথ্য দেওয়ার ছিল, কিন্তু পর্ব আর কতই বড় করব বলুন, বড় আর করলাম না। এরকম প্রচুর তথ্য আমাদের হাতে রয়ে গিয়েছে, যে তথ্যগুলো মোটেই বলে না যে পশ্চিমবঙ্গের ইকোনমি হেলথ অত্যন্ত ভালো। তবে আশার কথাও বলবো আমি, এরকম নাই যে একেবারে সব শেষ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ ভারতের জিডিপিতে 5.6% জিডিপির পার্সেন্টে তারা কন্ট্রিবিউট করে, হুইচ ইজ নট এ ইগনোরেবল থিং। সেটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন, সেই জায়গাটাওকে ধরে রেখে যদি আস্তে আস্তে উন্নতি করা যায় তাহলে সেটাও খারাপ না। তার কারণ পশ্চিমবঙ্গের থেকে অর্থনীতিতে আরো খারাপ দুরবস্থা এরকম প্রচুর স্টেট রয়েছে। কাজে আমি এটা বলতে রাজি নই যে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে দেখালাম পশ্চিমবঙ্গের স্বর্ণযুগ থেকে নাবিয়ে আজকে আমাদের রাজনৈতিক নেতৃত্বরা কোন জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা থাকতো, তাহলে এই জায়গাটিকে টেনে তোলার ব্যবস্থা তারা করতে পারতেন। এখনো সবটা শেষ হয়েছে বলে আমি বিশ্বাস করি না। এখনো পশ্চিমবঙ্গে জিডিপিতে যা কন্ট্রিবিউট করে সেটা কিন্তু অন্যান্য বেশ, হ্যাঁ বাদবাকি এই যে নাম বললাম, যেমন গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বা অন্যান্য স্টেটসের যে নাম বললাম, সেগুলো হয়তো পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ যে একেবারেই তলার দিকের রাজ্যগুলোর মধ্যে এরকম নয়, পশ্চিমবঙ্গ মিডলের মধ্যে রয়েছে এখনো। এই রাজনীতির পরেও কিন্তু এখনো পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ মধ্যের দিকে রয়েছে, দ্যাটস ট্রু। কাজে শেষ হয়ে গেল এরকম নয়, আশা রয়েছে, এখনো আশা রয়েছে। রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা কিন্তু পশ্চিমবঙ্গকে আবার সেই স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমি আশাবাদী তৃণমূল কংগ্রেসই করতে পারে।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোটারদের কথা চিন্তা না করে রাজ্য কিভাবে এগিয়ে নিয়ে যাবে, রাজ্য কিভাবে এগোবে সেই চিন্তা যদি তিনি করতেন, তাহলে তিনিও পারতেন চুরি দুর্নীতিটাকে যদি একেবারেই তিনি এইভাবে ওপেনলি ছেড়ে না দিয়ে যদি চুরি দুর্নীতিকে তিনি আটকাতে পারতেন, তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও পারতেন। শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাবের জন্য আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এই নিরপেক্ষ বিশ্লেষণটা যদি আপনি না করেন, একজন তৃণমূল পন্থী হয়ে, একজন বিজেপি পন্থী হয়ে, একজন কংগ্রেস বা একজন সিপিএম পন্থী হয়ে যদি আপনারা এই নিরপেক্ষ অর্থনীতির বিশ্লেষণটা যদি না করেন, তাহলে রাজনৈতিক নেতৃত্বরা বোঝে যে আমাকে আপনাকে বোকা বানানোটা কোনো ব্যাপারই না। তার কারণ যখনই কোটি টাকার গল্পে এসে যায় না, আমি আপনি বিভ্রান্ত হয়ে যাই। যে কোনো রাজনীতির হিসাব, দেশের বাজেট, রাজ্যের বাজেট তো লক্ষ কোটি ছাড়া হয় না। সেই লক্ষ কোটি বললেই আমি আপনি দেখুন, আমাদের কাছে 1000 কোটিও যা, 1 লক্ষ কোটিও তাই, এই ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না। আর তার সুযোগ কিন্তু আমাদের এই সমস্ত যারা বোঝেন তারা আমাদেরকে এই বোকা বানানোর বিভিন্ন কৌশল নিয়ে চলেন। তাই আমি বলছি আমাদের কিন্তু একটু শিক্ষিত হতে হবে, একটু রাজনৈতিক বুদ্ধি আমাদের রাখতে হবে। আরো বেশি করে পড়াশোনা করুন, আমার কথাও ট্রাস্ট করবেন না, আপনারা নিজেরা পড়াশোনা করুন, আপনারা গুগল করুন। আপনারা দেখুন 1960 সাল থেকে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে অগ্রগতি হচ্ছে না, আমরা পেছুছি। আপনারা নিজে দেখুন, আপনারা নিজে গুগল করুন। আপনারা কেন আমার কথা বিশ্বাস করবেন? আমি নয় তথ্য দিলাম, আমি আপনাদের সোর্সও বলে দিলাম, বইয়ের নাম বললাম, দ্যাটস ট্রু, কিন্তু আপনি স্টিল আমাকে কেন বিশ্বাস করবেন? আপনি দেখুন না, আপনি সার্চ করুন, এই বইয়ের নাম দিয়ে সার্চ করুন, আপনারা খুঁজে দেখুন না লেখা আছে কিনা, আমার তথ্যগুলো লেখা আছে নাকি আমি এডিট করে আপনাদের পড়ালাম, আপনারা দেখুন। যাই হোক বন্ধুরা, আজকে অনেক তথ্য আপনাদের সামনে দিলাম। এই ধরনের তথ্য আমি চেষ্টা করি নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে, যেগুলো অন্য ইউটিউবারের চ্যানেল হয়তো দেন কিনা আমি জানি না। বাংলায় বলে ইউটিউব চ্যানেলগুলো। তাই আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু তথ্য দিয়া যেতে, কিন্তু আমি খুব অনুপ্রাণিত হই যদি আপনারা এই আমার এফর্ট গুলোকে লাইক করেন। তাহলে এর পেছনে যে পড়াশোনাটা করতে হয়, নিজের চাকরি সংসার বাঁচিয়ে এই পড়াশোনাটা করতে একটু বেশি আগ্রহ লাগে। যদি আপনারা কমেন্ট করেন, আপনারা যদি লাইক করেন, যদি দেখি যে পর্বে ভালো লাইক এসছে, কমেন্ট এসছে, 1 টাকাও এক্সট্রা ইনকাম হয় না, আপনারা গুগল করে সেটাও দেখে নেবেন যে আপনি লাইক করলে আমার ইনকাম বাড়ে না, আপনি কমেন্ট করলে আমার ইনকাম হয় না, কিন্তু সেটা একটা এনগেজমেন্ট হয়, যে আপনাদের সঙ্গে আমার একটা এনগেজমেন্ট হয়। এটা তো ডিস্টেন্সে, আমি বুঝতে পারছি না কে দেখছেন না দেখছেন, কিন্তু আপনারা যদি দেখেন, পর্বে কমেন্ট করেন, লাইক করেন, ওটা আমার কাছে পৌঁছায়। ওইটাই একমাত্র আমি আপনাদের কাছে পাই, ডিরেক্টলি যেটা পাচ্ছি। তার কারণ আপনাদের কাছে অর্থনৈতিক সাহায্য আমার চাই না, এইটাই আমার আপনাদের কাছে প্রাপ্য। তো এই প্রাপ্যটি দয়া করে আপনাদের বন্ধুকে বঞ্চিত করবেন না, এইটুকুই রিকোয়েস্ট। এখনকার মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, গুড বাই।